এয়ারপোর্টে বসে বোরিং টাইম পার করছে একজন সুদর্শন যুবক। পাশের ল্যাগেজটার হাতলে হাত ঠেকিয়ে এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে সে। পরনের কোট খুলে হাতে তুলে নিয়েছে ইতোমধ্যে। চোখে তার রাজ্যের ক্লান্তি বিদ্যমান। সেই আধ ঘন্টা আগে প্লেন ল্যান্ড করেছে, অথচ 5 মিনিট বলে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি এখনো এসে পৌঁছায়নি। ফোন হাতে আরেকবার ডায়াল করার আগে সামনে এসে 32 পাটির দাঁত বের করে দাঁড়ালো কাঙ্ক্ষিত সেই মানুষ। রেগে মেগে কয়েকটা কথা শোনাতে উদ্যত হলেই দৌড়ে এসে জড়িয়ে ধরে তাকে। কিছুক্ষণ এভাবে কাটার পর নিজেকে ধাতস্থ করে অনুনয়ের সুরে বলল, সরি ভাইয়া, সরি ফর লেট। অ্যাকচুয়ালি এতক্ষণ জ্যামে বসেছিলাম, তাছাড়া অন্তু ভাইয়েরও আসতে একটু লেট হয়ে গেছে, সেই জন্য। রাগ করিস না। তিথি মেয়েটা যেমন দেখতে শুনতে ভালো, স্মার্ট, তেমনি সবাইকে আপন করার ক্ষমতাও রয়েছে প্রখর। দেহের গঠন মোটাও নয়, আবার না চিকন, গুলুমুলু টাইপ। এখানে এসেছে মূলত তার খালাতো ভাই রাদীপকে নিয়ে। লন্ডন থেকে এসেছে সে। বাবা মা কেউ নেই, ছোটবেলায় মারা গেছেন। সেই থেকে খালার কাছে মানুষ। পেশায় একজন ডক্টর। একদম নিজের বোনের মতো স্নেহ করে তাদেরও কোনো ভাই না থাকায় সেই ফাঁকা জায়গাটা ওকে দিয়েই পূরণ করে নিয়েছে। তিথি লক্ষ্মী একটি মেয়ে, কারোর উপায় নেই এই মেয়ের ওপর 5 মিনিটের ওপর রাগ করে থাকার। সামনে থাকা ছেলেটিও পারল না রাগ ধরে রাখতে। গম্ভীর মুখখানাতে না চাইতেও হাসির রেখা ফোটাতে হলো তাকে। মিহি সুরে বলল, পারিসও বটে। মেয়েটি হাসলো, সাথে সেও। ততক্ষণে বাইরে থেকে ডাক চলে এলো তাদের। নিজের জিনিসপত্রগুলো নিয়ে ছুটলো গাড়ির দিকে। গাড়িতে বসে জানালার ফাঁক দিয়ে নিজের মাতৃভূমিকে দেখছে মুগ্ধ নয়নে। প্রায় 1 বছর পর দেশের মাটিতে পা রাখলো সে। এবার পার্মানেন্টলি থাকার ইচ্ছে আছে। মাঝে একবার ওখানে ফিরলেও আবার ফিরে আসবে নিজের আপন ভুবনে। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে দিনের সেই আলো নিভে প্রকৃতিতে নেমে আসছে। আচ্ছা অন্ধকার, সবাই চুপচাপ। তিথি বলল, ভাইয়া তুই কি সোজা বাড়িতে যাবি নাকি শপিং মলে? সোজা বাড়ি, এখন কোথাও যাচ্ছি না। আমার তো এইখানে নামবো, তুই একা যাবি? নো প্রবলেম, তোরা যা, আমার একটু রেস্টের প্রয়োজন। অন্তু আর তিথি দুজনে আর কোনো কথা বাড়ালো না। জার্নি করে এসে রেস্ট নেওয়াটাই স্বাভাবিক। হঠাৎ একটা কথা মনে হতেই উচ্ছ্বাসিত কণ্ঠে অন্তু বলল, ব্রো, তোমার ওই পিচ্ছি মায়াবিনীর খবর কি? আর কোনো খোঁজ পেয়েছিলে? নিমিষেই মনটা খারাপ হয়ে যায় তার। এই 1 বছর ওই পিচ্চি মায়াবিনী অনেক জ্বালাতন করেছে তাকে। কিছুতেই মন থেকে সরাতে পারেনি। দিনরাত মাথায় জেঁকে বসেছিল। ওকে ভুলতে, একটি রিলেশনে জড়াতে চেয়েও পারেনি। কোথায় যেন আটকে গেছে। এবার পার্মানেন্টলি এখানে আসার কারণও অচেনা সেই মেয়েটি। যদিও মেয়েটির নাম ঠিকানা কিছুই জানে না সে, তবুও একটাই বিশ্বাস, এবার তার দেখা সে পাবেই পাবে। আর যদি না পায় তো চেষ্টা করতে ক্ষতি কি? পিছেল হেসে জবাব দিল, আমি ও দেশে থেকে তার খোঁজ কি করে পাবো? অন্তু মলিন মুখে বলল, তাও ঠিক। শপিং মলে যে যার কেনাকাটায় ব্যস্ত। সিয়ামার আবেশ একপাশে দাঁড়িয়ে হাসাহাসি করছে। তাদের সাথে যোগ দিয়েছে তিন্নির কাজিন অন্তু। শপিংয়ে আবেশে আসার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, কিন্তু ভাইয়ের বিয়ের কেনাকাটা না এসে উপায় নেই। আর সিয়াম, যাকে ছাড়া সে কিছুই করে না, তাকে বাদ দেওয়া যায় না। কারণ পুরো খানবাড়ি মানেও তাদের পরিবারেরই একজন। সিরাত বিরক্ত হয়ে একটা চেয়ারে বসে আছে। প্রায় সবকিছুই কেনা শেষ, শুধু বিয়ের লেহেঙ্গা ছাড়া। 1 ঘন্টা ধরে বিয়ের লেহেঙ্গা কেনা হচ্ছে, কিন্তু মন মতো হচ্ছে না। কেউ বলছে বেনারসি, কেউ লেহেঙ্গা, তাই পছন্দ করতে হিমশিম খাচ্ছে। এক গাদা লোক এদিক সেদিক ছুটে এটা ওটা কিনছে। এত যাচাই বাছাই সিরাতের একদম পছন্দ নয়। শুধু শুধু টাইম ওয়েস্ট। তার চেয়ে যা নেবে সেটা মনে স্থির করে সে অনুযায়ী নেবে, না হলে তাহলে এত ঝামেলা পোহাতে হয় না। তিন্নি ভাবি আবিদ ভাইয়ের হবু স্ত্রী, আজই প্রথম আলাপ সিরাতের সাথে। মেয়েটা অসম্ভব সুন্দরী, খান পরিবারের পছন্দ আছে। তার ছোট বোন তিথি, সেও দেখতে তিন্নি ভাবির মতো, তবে ওনার মতো গম্ভীর নয়, ছটপটে স্বভাবের। তিন্নি ভাবি লজ্জায় মাথা নিচু করে আছেন, আর আবিদ ভাইয়া কিছুটা দূর থেকে অপলকভাবে তাকিয়ে আছে তার দিকে।
মূলত এই জন্যই অতিরিক্ত লজ্জা তাকে ঘিরে ধরেছে। অবশেষে লেহেঙ্গা পছন্দ হয়েছে, সেটাও সিরাত আর আবেশের জন্য। সকলকে এত হিজিবিজি করতে দেখে একটা লেহেঙ্গা দেখিয়ে হাত উঁচু করতেই সামনে আর একটা হাত দৃশ্যমান হয় তার। নির্বোধের মতো একে অন্যের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে দুজনে। সেই চুজ করা লেহেঙ্গাটাই নেওয়া হয় অবশেষে। সিরাত আর আরও দুটো লেহেঙ্গা কিনেছে, সেটা সিয়ামের পছন্দ করা। সকলের না করা সত্ত্বেও বিল সিয়াম পে করেছে। এবার আবেশের একটি শাড়ির দিকে নজর গেল, আরুকে দেখিয়ে সেটা নিয়ে নিল। তবে একটি নয়, সেও দুটো নিয়েছে। সবাইকে রেখে সিরাত জুয়েলারি সাইটে গিয়ে লেহেঙ্গার সাথে ম্যাচিং জুয়েলারি খুঁজতে ব্যস্ত। পেছন থেকে ভরাট পুরুষালী কণ্ঠ শুনে থেমে পেছনে ফিরে তাকায়। হাত ভাঁজ করে পেছনে দাঁড়িয়ে আছে আবেশ। তাকে দেখে কপাল কুঁচকে এলো তার, কিন্তু কিছু বলল না। ব্যথা সেরেছে সিরাত? সিরাত মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ওর পাশে এসে গাছ ঘেঁষে দাঁড়াতেই কেঁপে উঠল সিরাত। আবেশ হাসলো, রহস্যজনক হাসি। সিরাত খানিকটা দূরে দাঁড়িয়ে কেনাকাটায় মনোযোগ দিল, কিন্তু কিছুতেই সে পুরো মনোযোগ দিতে পারছে না। বারবার আবেশের দিকে নজর যাচ্ছে। কিছুক্ষণ ওর কার্যকলাপ দেখে আবারও কাছে এলো, তবে এবার কিছুটা দূরত্ব নিয়ে। মেয়েদের জিনিসে কোনো আইডিয়া নেই তার। তার বোকা বোকা চাহনি দিয়ে দেখছে। বিরক্ত নিয়ে সিরাত বলল, আপনি এখানে কি করছেন? জানতো এখান থেকে, আমি একটু একা থাকতে চাই। পাহারা দিচ্ছি। চোখ ছোট ছোট করে তাকালো সিরাত, অবাক কণ্ঠে বলল, কাকে? এই ঝাঁসির রানীকে। ডানে বামে তাকিয়ে সে ছাড়া পরিচিত কাউকে শপে দেখতে পেল না, তাই আবারও বলল, ঝাঁসির রানীকে? কোথায়? তাকে আপনি পাহারা দিচ্ছেন কেন? আবেশ জানতো এই প্রশ্নটাই করবে, তাই তার তৈরি করা জবাব দিল, ভিতর ডিম। ভাইয়ের আদরের বাদর কি না? যদি হারিয়ে যায় তখন বন্ধুকে কি জবাব দেব? ভাই তো আমার আশায় এই রাতের বেলা রেখে গিয়েছে কিনা। আমি বাবা রিস্ক নিতে চাই না, তাই পাহারা দেওয়াই ভালো। ইয়ার কি হচ্ছে? গম্ভীর মুখে জবাব দেয়। নো, আই এম সিরিয়াস। সকলে রেস্টুরেন্টে বসে আছে, রাতের ডিনার সেরে তবেই বাসায় যাবে। আবিদ আর আবেশ সকল ব্যাগপত্র রাখতে গেছে। তিন্নির সাথে আরুর বেশ ভাব হয়ে গেছে। দুদিন পর যে বাড়িতে থাকবে সেখানে সবার সাথে আসার আগেই ইজি হওয়া ব্যাপারটা ভালো। দুই ভাগ করে টেবিলে বসেছে সবাই। একদিকে ইয়াং সবাই আর অন্যদিকে বড়রা। জায়গা হয়নি বলে অন্তু ওদের সাথে আছে। আবেশরা আসলে খাওয়া শুরু হবে। সকলেই খাচ্ছে। আবেশ দুটো টেবিল দেখে বসতে বসতে প্রশ্ন করলো, সিরাত কোথায়? এতক্ষণে সিরাতের কথা মনে পড়ল আরুর। খাবার মুখে নিতে গিয়েও থেমে গেল। 10-15 মিনিট হলো তাকে দেখছে না সে। সেটাকে পাত্তা না দিয়ে তিন্নির সাথে গল্প জুড়েছিল। ভেবেছিল হয়তো অন্যদের সাথে আছে। আরু বলল, ওই টেবিলে নেই? না। চিন্তার ভাঁজ পড়ল আরুর কপালে। মেয়েটা গেল কোথায়? তখন দুইটা ছেলে ডিস্টার্ব করছিল বলে মন খারাপ করে একটু দূরে গিয়েছিল। ফোন হাতে নিয়ে ওকে কল করেই যাচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না। তিথি বলল, ওনাকে ওয়াশরুমের দিকে শেষবার যেতে দেখেছি আমি। আবেশ বসে কিছুক্ষণ অপেক্ষা করে ছুটলো ওদিকে, কিন্তু পেল না। সকলে এবার চিন্তায় পড়ে গেছে। আবিদ উদ্বিগ্ন কণ্ঠে বলল, মেয়েটা গেল কোথায়? আরও ফোন পেয়েছিস? আরু হতাশ হয়ে না বলল। আবেশ রাগ দেখিয়ে আরুকে বলল, এই তোর দায়িত্ব। এবার সিয়ামকে কি জবাব দেবো আমি? আরুরও চিন্তা বাড়ছে। আবেশ এগুতে যাবে, তখন সিরাতের কণ্ঠস্বর শুনে থেমে গেল। হাঁপাতে হাঁপাতে কাঁদতে কাঁদতে বলছে, আরও ওই ছেলেগুলো আমাকে একটা অর্ধনির্মিত বিল্ডিংয়ে নিয়ে এসেছে। আমি পালিয়ে এসেছি, ওরা আমার পিছু নিয়েছে, পা কেটে গেছে, হাঁটতে পারছি না। আমার খুব ভয় করছে, বাঁচা আমাকে প্লিজ। ভাইয়া আর আব্বুকে। এইটুকু বলেই থেমে গেল। টুট টুট টুট। আরুর চোখ থেকে টপ টপ পানি পড়ছে। হাত পা ঠান্ডা হয়ে গেছে। ধপ করে বসে পড়েছে চেয়ারে। আবিদ ফোনটা হাত থেকে নিয়ে আবার কল দিল, কিন্তু সুইচ অফ। উপস্থিত সকলে হতভম্ব, দিশেহারা। সিয়ামকে জানানো উচিত হবে কিনা জানা নেই আবেশের। জানালেই বা কি বলবে সেটাও বুঝতে পারছে না। মিসেস খান মেয়ের মাথায় হাত বুলিয়ে তিনিও কাঁদছেন। মেয়েটা কোনো অবস্থায় আছে কে জানে। আবিদ তাড়া দিয়ে বলল, আবেশ এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, চল ওকে খুঁজতে হবে, নইলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে।
পুলিশও ইনফর্ম করা জরুরি। সিয়ামকেও তো বলতে হবে। পাশ থেকে মিস্টার খান বললেন, আমি যাচ্ছি পুলিশ স্টেশনে। আবেশ বলল, ভাইয়া তুমি সবাইকে সেফলি বাড়ি পাঠানোর ব্যবস্থা করো, আমি আসছি আর সিয়ামকে জানাচ্ছি। আরুর ফোন নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল সে। তিন্নিদের বাসায় কল করে গাড়ি পাঠানোর কথা বলেছে আবিদ। তিন্নির মা পাঠাচ্ছেন বলে আশ্বস্ত করেছেন। আবিদের এখানে কাজ আছে, তাই যেতে পারবে না। শপিং মলে চারিদিকে খুঁজে চলেছে আবেশ, কিন্তু কোথাও সিরাত নেই। মাথা কাজ করছে না, নিজের চুল ধরে নিজেই টানছে। এতগুলো লোকের মাঝখান থেকে বেঁচে বেঁচে এই মেয়েটাকেই ধরতে হলো। মেয়েটাও ইডিয়েট, নইলে এখান থেকে নিয়ে যায় কি করে। ইতোমধ্যে সিয়াম এসে পৌঁছে গেছে, পুলিশও খুঁজছে। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা দূরে চলে এসেছে আবেশ, কিন্তু কোথায় সে, কোথায় অর্ধনির্মিত সেই বিল্ডিং কিচ্ছু জানে না। শপিং মল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে লোক সমাগম নেই তেমন। সেখানে সিরাতের একটা জুতো চোখে পড়লো তার। জুতোয় রক্ত লেগে আছে। রাস্তার পাশে ঝোপঝাড় দেখা যাচ্ছে। কৌতূহলবশত সামনে এগুলো, ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আর কোথাও রক্তের ছাপ আছে কিনা দেখার জন্য। ঝোপ পেরিয়ে কিছু শব্দ পেয়ে দাঁড়িয়ে পড়ল আবেশ। কোথাও হতে শব্দের উৎপত্তি খুঁজতে থাকে। শব্দগুলোর উৎপত্তি ওর পেছন ঘুরে হতবাক আবেশ। সিরাতকে 4টি ছেলে জোর করে ধরে নিয়ে যাচ্ছে ওকে। ওর দিকে নজর দিতেই আঁতকে ওঠে। গায়ে ওড়না নেই, চুলগুলো এলোমেলো। এক পা দিয়ে মাটিতে ভর দিতে ব্যর্থ। মুহূর্তেই রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল আবেশ। আচমকা থামায়, সামনে তাকিয়ে মুখে এক চিলতে হাসি ফুটে উঠল সিরাতের। একটি ছেলে বলল, ওই কে তুই? আমাদের সামনে থেকে সর। কথাটা শেষ হতে না হতেই একটা ঘুষি পড়ল ওর নাক বরাবর। সিরাতকে ছেড়ে সবাই হামলে পড়ল ওর ওপর, কিন্তু সব কয়টাকে মেরে তক্তা বানিয়ে দিয়েছে ইতোমধ্যে। আবেশকে ভয়ঙ্কর দেখাচ্ছে এখন। সবাইকে মেরে এগিয়ে গেল সিরাতের সামনে। সিরাত কোন দিক বিবেচনা না করে আবেশের গলা জড়িয়ে হামলে পড়ল ওর বুকে। এতক্ষণ পর একটি পরিচিত মুখ, ভরসা, আশ্রয় স্থল পেয়েছে সে জানে যাই হোক না কেন এই মানুষটা থাকতে কেউ ছুতেও পারবে না তাকে। এই বুকই যে এখন তার জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়। আচমকা একটি ছেলে ছুরি নিয়ে আঘাত করতে আসলে আবেশ নিজের হাত দিয়ে আটকাতে গিয়ে অনেকখানি কেটে যায় তার। হাত থেকে গল গল করে রক্ত পড়তে থাকে। ওর পেছনে আরো কয়েকজনকে আসতে দেখে তাড়াতাড়ি সিরাতকে নিয়ে পালাতে লাগলো। সিরাত হাঁটতে পারছে না, কষ্ট হচ্ছে পা ফেলতে, তবুও দাঁত মুখ খিচে আবেশের সাহায্যে হাঁটছে। রাস্তায় পৌঁছে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল আবেশ। সিরাত এখনো আবেশের বুকের সাথে মিশে শার্ট খামচে ধরে আছে। আবেশও পরম আবেশে এক হাতে আগলে রেখেছে, অন্য হাতে রক্ত ঝরছে, সেটা সিরাতের দৃষ্টির অগোচরে লুকিয়ে রেখেছে। ভীষণ ভয় পেয়েছে এমনিতেও, এরপর রক্ত দেখলে আরো ভয় পাবে। কিন্তু আবার ওরা এদিকে আসছে দেখে আবেশ ঘাবড়ে যায়। রাস্তায় কোনো গাড়িও নেই, এই অবস্থায় ওকে নিয়ে যাওয়াও যাবে না। চিন্তার ভাঁজ পড়ল কপালে। সিরাতকে নিজের কাছ থেকে ছাড়িয়ে 2 হাতের মুঠোয় মুখ ধরে পড়ল, প্লিজ সিরাত, কেঁদো না, তুমি এখনো নিরাপদ নও। ওরা আসছে, আমি ওদের আটকাচ্ছি। তুমি আস্তে আস্তে পা ফেলে সামনে এগো, ততক্ষণে মানুষজনের কাছে পৌঁছে যাবে। আবেশকে 2 হাত শক্ত করে জড়িয়ে ধরে কান্না মিশ্রিত গলায় বলল, আমি যাব না, আপনাকে বিপদে একা ফেলে কোথাও যাব না আমি। অনেকটা ধমকের সুরে বলল, জেদ করো না, যাও বলছি। আমি যাব না বলে ফুপিয়ে উঠল সিরাত। আর কিচ্ছু বলার সাহস পেল না আবেশ। এমনিতেই বারবার কেঁপে উঠছে, তার উপর যদি জোর করে তাহলে হয়তো ভয়ের চোটে হিতে বিপরীত কিছু ঘটবে। তার চেয়ে থাক, যা হওয়ার হবে। পেছন থেকে একটা ছেলের গলা শুনে পেছনে তাকালো। সিরাত হাতের বাঁধন আর একটু শক্ত করে ধরল। ভালোই ভালো মেয়েটাকে ছেড়ে দে বলছি। সহজ প্রশ্ন আবেশের। আর যদি না ছাড়ি? জান নিয়ে বাড়ি ফিরতে পারবি না। সিরাতকে এক হাতে ধরে দাঁড়িয়ে রইল। দুজনকে মেরে ফেলে দিয়েছে রাস্তার ধারে, মুখ থুবড়ে পড়ে আছে তারা। আচমকা মাথার সামনে বাড়ি পড়ায় মাথা ঘুরে উঠল আবেশের। হাত দিয়ে দেখলো রক্ত বের হচ্ছে। সিরাত আবেশের নাম ধরে চেঁচিয়ে উঠল। চোখ তুলে তাকালো ওর দিকে। এখনো সিরাতকে আগলে আছে ও। থুতনি ধরে বলল, কিচ্ছু হবে না তোমার, ভয় পেও না, আমি আছি তো।
এখন নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে সিরাতের। তার জন্য প্রিয় মানুষটার এই অবস্থা, তবু নিজের চিন্তা না করে ওর চিন্তায় বিভোর। কান্নার বেগ আরো বেড়ে গেল সিরাতের। মাথার দিকে তাকিয়ে আটকে উঠল, অস্পষ্ট স্বরে বলল, রক্ত। মুহূর্তেই হাত পা অসাড় হয়ে এলো। আস্তে আস্তে শরীর সব ভার ছেড়ে দিচ্ছে আবেশের ওপর। ও হয়তো কিছু বলছে, কিন্তু কিছুই কর্ণগোচর হচ্ছে না তার। সিরাত সেন্সলেস হয়ে গেছে, নিজেও সেন্স হারাবে সুনিশ্চিত। তার আগে সিরাতকে সেফ জায়গায় রাখতে হবে, কিন্তু সেটা আর করতে পারলো না। ওকে নিয়ে লুটিয়ে পড়লো রাস্তার কিনারে। পুরো খান বাড়িতে নেমে এসেছে ঘোর কালো অন্ধকার, কারো মুখের দিকে তাকানো যাচ্ছে না। আরও কেঁদে কেটে সাগর বানিয়ে দিচ্ছে। মিস্টার খান মেঝের দিকে তাকিয়ে আছেন। সিরাতের মাকে এখনো জানানো হয়নি, শুধু ওর বাবা আর সিয়াম ব্যাপারটায় অবগত। সবাই দিশেহারা, বাকরুদ্ধ। কি থেকে কি হয়ে গেল? হাসি খুশি মেয়েটা কয়েক ঘন্টায় কোথায় চলে গেল? আবিদ বাসায় ফিরছে, কিন্তু মুখে কোনো হাসি নেই। আরও দৌড়ে গিয়ে মুখে হাসি ফুটিয়ে বলল, ভাইয়া, সিরাত কোথায়? তুমি একা কেন? ও কোথায়? আরুর মাথায় হাত বুলিয়ে আবিদ বলল, কাঁদিস না, ওকে খুব শীঘ্রই পেয়ে যাব। একটা ক্লু পেয়েছি। সকলের চোখে মুখে খুশিতে চিকচিক করে উঠল। মিস্টার খান বললেন, কি ক্লু? সিরাতের পরনে ওড়না পাওয়া গেছে। এখন সেই অনুযায়ী পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। খুব তাড়াতাড়ি আমরা সিরাতকে পেয়ে যাব। ওদের কথার মাঝেই পুলিশ ফোন করে আবিদকে জানায়, আমরা হামলাকারীদের ধরতে পেরেছি, কিন্তু সিরাতকে পাইনি। ওদের ভাষ্য মতে ওরা দুইজন ছিল। একটি ছেলে ওকে বাঁচানোর জন্য ওদের সাথে মারামারি করে। এক পর্যায়ে ছেলেটির মাথায় আঘাত করে দুইজনেই জ্ঞান হারিয়ে ফেলে। ওরা ভয় পেয়ে ওদের ফেলে চলে যায়, আর তখনই ওদের পাই। এখন ওখানে ওরা কেউ নেই। চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি পেয়ে যাব। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আবিদ। ছেলেটা আবেশ নয় তো? রেস্টুরেন্ট থেকে বেরোনোর পর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আবিদ সকলকে বিষয়টা জানায়। সকলেই এখন চিন্তায় পড়ে গেছে, ওদের সাথে ঠিক হয়েছেটা কি, কোথায় ওরা। রাত 2টো, হসপিটালের বেডে শুয়ে আছে আবেশ। ধীরে ধীরে চোখ খুলে তাকানোর চেষ্টায় আছে। চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলো সে। মাথাটা ব্যথায় টন টন করছে। মাথায় হাত দিয়েই বুঝতে পারলো ব্যান্ডেজ করা হয়েছে সেখানে। আস্তে আস্তে সন্ধ্যায় পুরো ঘটনা মনে হতেই হন্তদন্ত হয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। সিরাত কোথায়, তাকে খুঁজতে হবে তার। সিরাতের সামনে বসে আছে রাদীপ। সামনের বেডে পড়ে থাকা মেয়েটাকে দেখে ক্ষীণ সুখের আভাস পাচ্ছে সে। 1 বছরের তীব্র যন্ত্রণা থেকে এবার হয়তো মুক্তি মিলবে তার। প্রাপ্তির হাসি হাসবে, মায়াবিনীকে নিয়ে সুখের সময় পার করবে সে। নিজের ভাবনা ছেদ ঘটিয়ে সে এটা ভেবে পায় না কে ওই ছেলে আর মেয়েটাকে এভাবে মেরেছে। ছেলেটার প্রচুর ব্লাড বেরিয়ে গেছে, মাথায় 2টা সেলাই দেওয়া। এলোপাথারি মারায় হাতের আঘাতটাও গুরুতর। ছেলেটির হয়তো এতক্ষণে জ্ঞান ফিরে এসেছে। রাদীপ উঠতে যাবে, তখনই হুড়মুড় করে কেবিনে ঢুকে কেউ। তাকে দেখে কপাল কুঁচকে আসে তার। এই অসুস্থতায় এই রুমে কেন এই ছেলেটি? রুমে ঢুকেই এক পলক সিরাতের দিকে তাকালো আবেশ। ওকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। চুপচাপ বেডে ঘুমিয়ে আছে সে, কোনো সারা শব্দ নেই। মুখটা ফ্যাকাশে কেমন যেন লাগছে। এই ধকলে মুখটা শুকিয়ে গেছে। সামনের ছেলেটির দিকে তাকিয়ে বলল, ডক্টর, ও এখন কেমন আছে? মৃদু হাসলো রাদীপ, হেসে বলল, ভালোই আছেন। ওনার ইন্টারনাল ইনজুরি তেমন গুরুতর নয়। পায়ে ব্যান্ডেজ করে দিয়েছি। 2-1 দিন হাঁটতে কষ্ট হলেও পরে ঠিক হয়ে যাবে। এখন ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। সকালের আগে ঘুম ভাঙবে না, তখন রিল্যাক্স ফিল করবেন। ওনার থেকে আপনার আঘাতগুলো বেশ গভীর। আপনি রেস্ট করুন, পুষ্টিকর খাবার খাবেন, কারণ প্রচুর ব্লাড বেরিয়ে গেছে আপনার। ডক্টরের কথায় হাসলো আবেশ, বলল, আমি ভালো আছি, ওর কিছু হয়নি, এটাই অনেক। নইলে সিয়ামকে মুখ দেখাতে পারতাম না, কতগুলো সম্পর্ক নষ্ট হয়ে যেত। বাই দ্য ওয়ে, আমরা এখানে এলাম কি করে? আমি আপনাদের এখানে নিয়ে এসেছি। এই হসপিটালে আমি জয়েন করেছি একেবারে নতুন, আজই ফার্স্ট দিন। বাসে ভালো লাগছিল না, তাই হাওয়া খেতে বেরিয়েছিলাম। তখন রাস্তার পাশে আপনাদের দুজনকে অবচেতন অবস্থায় পাই। তারপর কোনো কিছু না ভেবে আপনাদের নিয়ে আসি। এখন অবধি পুলিশ কেসও হয়নি, তবে একটু আগে আপনার ফোন অনবরত বেজে যাচ্ছিল। তখন আমি রিসিভ করে আপনার বাসায় জানিয়ে দিয়েছি ওনারা আসছেন। আবেশ ডক্টরের হাত 2টো ধরে কৃতজ্ঞতার সুরে বলল, থ্যাঙ্কস ডক্টর,
আপনার এই ঋণ আমি কোনোদিনও ভুলব না। ঋণ কেন বলছেন? এটা আমাদের দায়িত্ব। না জেনে কত বড় উপকার আপনি আমার করেছেন আপনি নিজেও জানেন না, বিড়বিড় করে বলল আদিব। মিস্টার খান, আদিব, সিয়াম আর সিরাতের বাবা এসেছেন ওকে দেখতে। আরও আসতে চেয়েছিল কিন্তু সকলে অনেক সকালের আসার কথা বলে রেখে এসেছে। সিয়াম এসেই রিসেপশনিস্টের কাছ থেকে কেবিন নাম্বার জেনে বোনের কেবিনে ঢুকলো। সেখানে ওর হাতে স্যালাইন ঠিক করছিল রাদীপ। আবেশকে ওর কেবিনে পাঠিয়ে ঘুমাতে বলেছে। সিরাত ঘুমাচ্ছে দেখে সেও বাধ্য ছেলের মতো চলে গেল। এসেই কান্না শুরু হয়ে গেছে সিয়ামের। রাদীপ সবটা বুঝিয়ে বলায় এখন একটু ভরসা পাচ্ছে, তার বোন ভালো আছে, এটাই বড় পাওয়া। তারপর আবেশের কেবিনে গেল। কলিজার টুকরা বোনকে বাঁচাতে প্রাণপ্রিয় বন্ধুর এই অবস্থা, কিন্তু তবুও প্রাপ্তির হাসি, দুজনে ঠিক আছে, কারো তেমন কোনো ক্ষতি হয়নি। সকালে ঝিলিমিলি আলো চোখে মুখে পড়তেই ঘুম হালকা হয়ে এলো সিরাতের। হাতে পায়ে তীব্র ব্যথা অনুভূত হচ্ছে তার, পা একদম নাড়াতে পারছে না। চোখ খুলে ঘুমো ঘুমো চোখ তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না। সে কোথায় আছে এটা বুঝতে পেরে কি হয়েছিল জানার জন্য ব্রেনে চাপ দিতেই কাল রাতের কথা মনে পড়ে গেল। ভয়ে শরীর রীতিমতো কাঁপছে, তার গলা শুকিয়ে যাচ্ছে। আবেশের কথা মনে পড়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। আচ্ছা, উনি বেঁচে আছেন তো? ভেতরে তীব্র জ্বলন হচ্ছে তার, যদি কিছু হয়ে যায় তখনকার রক্ত ঝরা দৃশ্য ভেসে উঠতেই ভয়ে কাঁপতে থাকে। হঠাৎ তার কেবিনে ঢুকে একজন যুবক। ওকে এভাবে বসে থাকতে দেখে হতভম্ব নিজেই এগিয়ে গিয়ে বলল, এ কি, আপনার কি হয়েছে? ব্যথা পাচ্ছেন? সিরাত মাথা নাড়িয়ে না বলল। তাহলে ভয় পেয়েছেন? ভয় পাবেন না, আপনি একদম সেফ আছেন। ছেলেটির দিকে করুণ চোখে তাকালো সিরাত। এতক্ষণে তার ভয় কিছুটা কমেছে কিন্তু অস্বস্তি যায়নি। আবেশের কথা কি করে জিজ্ঞেস করবে ভেবে কুল পাচ্ছে না, তবুও বলল, আমাকে কি এখানে একা অ্যাডমিট করা হয়েছে? সিরাতের প্রশ্নের মানে বুঝলো রাদীপ, তাই ওকে আশ্বস্ত করার জন্য বলল, না, আপনার সাথে একটা ছেলেও ছিল, তিনি এখন ভালো আছেন, ডোন্ট ওয়ারি। আবেশ ঠিক আছে শুনে স্বস্তির শ্বাস ছাড়ল। সকালের আলো ফুটতে না ফুটতেই পুরো হসপিটালে সিরাতের সকল বন্ধুরা এসে উপস্থিত, আর সাথে আরও আছে। রাতে একমাত্র সিয়ামি হসপিটালে ছিল, আর বাকিটা জোর করে বাসায় পাঠিয়ে দিয়েছে। সিরাতের সাথে দেখা করে তবেই মনে শান্তি পেয়েছে তারা। সিরাতকে আজই নিয়ে যাওয়া হবে, কিন্তু আবেশকে একদিন থাকতে হবে। কিন্তু সে থাকবে না, তাই ডিসচার্জ নেওয়ার জন্য আবিদকে জোর করে পাঠালো। সিয়াম সিরাতকে নিয়ে বাসায় চলে যাবে, কিন্তু এটা খান পরিবারের কেউই মেনে নিতে পারেনি। সবাই এতে বাধা প্রদান করেছে, অনেক বুঝেও লাভ হয়নি, ফলাফল শূন্য। উল্টে সবাইকে ও বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন আবেশের বাবা। অবশেষে সিরাতের বাবা ওনার ইমোশনাল ব্ল্যাকমেইলের কাছে হার মানতে বাধ্য হয়েছেন। আরও কেবিন থেকে বের হতেই আরও চোখ আটকে গেল সাদা অ্যাপ্রন পরা যুবকের ওপর। পরনের সবকিছুই ধবধবে সাদা, শুধু প্যান্ট আর জুতা কালো। ছেলেটির গায়ের রঙও ফর্সা, যার দরুন তাকে বেশ মানিয়েছে। আরও চেয়েও চোখ সরাতে পারছে না, শুধু তাকিয়ে থাকতেই ইচ্ছে করছে। ছেলেটি সোজা এসে সিয়ামের সাথে কথা বলতে শুরু করলো। এতক্ষণে বুঝে গেছে ইনি সিরাতকে রেস্কিউ করে ট্রিটমেন্ট করেছেন। নিজের দৃষ্টি সরিয়ে অন্যদিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ সে। নাই চাইতেও বারবার তার চোখ রাদীপের দিকে যাচ্ছে। ওর কথা বলা, ঠোঁট নাড়ানো সব কেমন যেন আকর্ষণ করছে ওকে। এটা তার কিশোরী মনের আবেগ, তাই সে আবেগে লাফাচ্ছে ভেবে সেখান থেকে প্রস্থান করলো। এখানে থাকলে মারাত্মক কিছু ঘটবে, লোকটা টের পেলে ওর মান সম্মানের 12টা বেজে যাবে। তাই পাশ কাটিয়ে পা চালিয়ে হনহন করে চলে গেল। পুরো একটা দিন কেটে এখন ধরনীর বুকে সন্ধ্যা নেমে এসেছে, কিন্তু এখনো আবেশের দেখা পায়নি সিরাত। সকলের মুখে ওর ইনজুরির কথা শুনেছে, কিন্তু সচক্ষে দেখার সুযোগ হয়নি। এখনো সে তার সামনে আসেনি, অথচ প্রতিনিয়ত তার কি অবস্থা সেটা দেখার জন্য ছটফট করছে সে। হসপিটালে এক বুক আশা নিয়ে বসেছিল, হয়তো আবেশ আসবে ওর কাছে, কিন্তু আসেনি। বাসায় এসেও দেখা নেই। তাহলে কি খুব বেশি অসুস্থ তিনি, নাকি গতকাল রাতের ওর ব্যবহারের জন্য?
কিন্তু কিন্তু ওগুলো তো ইচ্ছে ঘটিত ছিল না। বিপদে পড়ে হুঁশ হারিয়ে ভয়ের তাণ্ডবে করেছে সিরাত। সে কারণে কি রেগে আছেন তিনি, নাকি ওর জন্য বিপদে পড়ে ওনার ভাইয়ের বিয়ে এনজয় করতে পারবেন না বলে বিরক্ত তিনি? ঠিক কোনটা ভেবে কুল কিনারা পায় না সে। একবার মনে হয় ওর ব্যাপারে খুব কেয়ারিং, আবার কখনো মনে হয় বোরিং। এসবের মানে কি ঠিক জানে না সে, কিন্তু সিরাত জানে ওই লোকটা তার জন্য কি। গতকাল যখন সবার আগে ওই বিপদে লোকটাকে পাশে পেয়েছিল, তখন সব থেকে খুশি বোধ হয় ওই ছিল। ওনার সান্নিধ্য হোক না ক্ষণিকের, কিন্তু ভালো লাগাগুলো তো আজীবনের। হলুদের জন্য সকল আয়োজন কমপ্লিট। আবির চেয়েছিল বিয়ের ডেট 2 দিন পেছাতে, কিন্তু আবেশ কড়া ভাষায় না বলে দিয়েছে 1 তারিখে বিয়ে হবে। আবেশকে দেখে বোঝার জন্যই অসুস্থ সে। সারাদিন ঘুমিয়ে সন্ধ্যায় সকল কাজের তদারকিতে আছে। সকলে মিলে বারণ করেও শোনানো যায়নি তাকে। আরু আর রিয়া মিলে জোর করে সিরাতকে রেডি করছে। কমফোর্টেবল ফিল করার জন্য সিম্পল একটা টপস পরেছে সে। গাল ফুলিয়ে বিরক্তিকর চাউনি নিয়ে বসে আছে। এই দুজনকে পৃথিবীর সব থেকে অসহ্য প্রাণী মনে হচ্ছে তার। কি দরকার এই অসুস্থতার মধ্যে বাইরে যাওয়ার? কিন্তু আরুর একটাই কথা, দরকার আছে, আর সেজন্যই ওকে নিয়ে যাচ্ছে। তিন্নি ভাবি আর তিথি আপু ইতিমধ্যে ওর সাথে কথা বলে কেমন আছে জেনে নিয়েছেন। রিয়া আর আরু ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছেন তাদের ছাদের দিকে। পা ফেলতে প্রথমে বেশ অসুবিধা হলেও এখন একটু ঠিক লাগছে। আরও সাহায্যে যেতে পারছে। ছাদে যাওয়ার পথেই সারাদিনের অপেক্ষার অবসান ঘটল তার। আবেশ সামনে দাঁড়িয়ে আছে, একটি জলপাই রঙের পাঞ্জাবি পরে, পুরো মাথায় সাদা ব্যান্ডেজ করা, বাঁ হাতে বেশ লম্বা একটা ব্যান্ডেজ, কিন্তু মুখে সেই হাসি। কোনো কিছুই যেন ঘায়েল করতে পারে না তাকে। সাদা ব্যান্ডেজের ওপর কালো চিলকে চুলগুলো যেন তার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। উনি মৃদু হেসে বললেন, আরু সাবধানে নিয়ে যাস, তোদের তো লাফালাফি ছাড়া স্থির থাকার অভ্যাস নেই। সিরাত কেমন আছো এখন, ভালো লাগছে? সিরাতের এই মুহূর্তে কথা বলতে একটু ইচ্ছে করছে না, বলবে না। সারাদিনে একবার দেখা করতে পারলো না, এখন এসেছে ভালো মন্দের খোঁজ নিতে। তবুও শত হোক ওকে বাঁচিয়েছে, তাই ভদ্রতার খাতিরে হলেও বলা প্রয়োজন। মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ও কিছু বলার আগেই নিজের সানগ্লাস ঠিক করতে করতে গট গট করে চলে গেল আবেশ। লোকটার খোঁচা মারার স্বভাব কখনো যাবে না। এই অবস্থাতেও একটু ছাড় দেওয়া যায় না, কিন্তু অন্য দিনের তুলনায় ওনাকে বেশ উৎফুল্ল দেখাচ্ছে। কিন্তু কেন? আর ওকে এড়িয়েই বা যাচ্ছে কেন? তাহলে কি গতকালকের জন্য সত্যি ওর ওপর বিরক্ত সে? কথাগুলো ভেবেই চোখের কোণে জল চলে এলো ওর। মনটা বিষিয়ে গেল নিমিষেই। এতটা অবহেলা পাওয়ার কি ওর প্রাপ্য? রং বেরঙের বাতি আর কালারিং কাপড় দিয়ে সেজেছে খানবাড়ির পুরো ছাদ। আবিদ পরেছে মেহেন্দ্র রঙের পাঞ্জাবি, আরও রিয়া আর আয়েশা পরেছে কচুপাতা রঙের শাড়ি। সবাইকে বেশ লাগছে আজ। সিরাত ঘাপটি মেরে এক কোণে বসে আছে। সকলে আবিদকে রং মাখাচ্ছে, এগুলো দেখছে। সিরাতের পাশ ঘেঁষে এসে বসলো আয়ান। চোখ নাচিয়ে বলল, কি মনু, মন খারাপ? সিরাত মাথা ঝাঁকিয়ে না জানালো। মৃদু হেসে বলল, তাহলে শরীর খারাপ লাগছে? এবারও না জানালো সে। তাহলে বক ছ্যাঁকা দিচ্ছে নাকি? তোরও বিয়ের শখ জেগেছে? কথাটা শুনে চোখ গরম করে তাকালো সিরাত। আয়ান 32 পাটির দাঁত বের করে বলল, রাগ করছিস কেন? মজা করছিলাম। তুই সব কিছুতে না বলছিস তাই। ওর কথার পিঠে কোনো কথা বলতে ইচ্ছে করলো না তার। আর চুপ থাকতে বড্ড ভালো লাগছে। আবেশ ক্যামেরা হাতে সকলের ছবি তুলতে ব্যস্ত। সিরাত মাঝে মাঝে ওকে আর চোখে দেখছে। আরু আর আয়েশা সেলফি তুলছে মনের সুখে। কিছুক্ষণ পর পর এসে সিরাতের খবর নিচ্ছে। সকলে হলুদ নিয়ে মাতামাতি করছে, একে অপরকে রাঙিয়ে দিচ্ছে। আবেশ সেগুলো দেখছে আর সুন্দর মুহূর্তগুলোর ক্যামেরা বন্দি করছে। সিরাতের এখন খুব বিচ্ছিরি একটা ইচ্ছে জেগেছে মনে, এই মুহূর্তে আবেশকে হলুদের মধ্যে চুবিয়ে মারতে। তাহলে হয়তো মনের রাগ কিছুটা কমতো তার। এক গাদা হলুদ নিয়ে সিরাতের সামনে দাঁড়ালো রিয়া। সেগুলো দেখে চোখ ছোট ছোট করে তাকালো সিরাত। পোকলা দাঁতের হাসি দিয়ে বলল,
দোস্ত, ন্যাংলা হয়ে বসে আছিস বলে কি ভেবেছিস তোকে কেউ হলুদ দেবে না? তোর তো আফসোস হয় নাকি? একদম ভাবিস না দোস্ত, আমি থাকতে তোর কোনো আফসোস থাকতে দিব না। সকলে উৎসুকভাবে তাকিয়ে আছে রিয়ার দিকে আর হাসছে। তখনই কোথা থেকে ঝড়ের বেগে এসে রিয়ার হাত চেপে ধরল সিয়াম। সিয়ামকে দেখে রেগে গেল রিয়া, রেগে কর্কশ কণ্ঠে বলল, এই আপনার সাহস তো কম না? আপনি কোন সাহসে আমার হাত ধরেছেন? ছাত্রা কোথাকার, এখানেও আমাকে ফলো করতে করতে চলে এসেছেন। হাত মোচড়াতে মোচড়াতে সিয়াম বলল, সাহসটা বরাবরই আমার বেশি। তোমার মতো ঝগড়ুটোকে ফলো করব আমি? হ্যাঁ, আমার এখনো এত খারাপ দিন আসেনি। তুমি ওকে হলুদ দিতে পারবে না। ফালতু কথা না বকে আমার হাত ছাড়ুন। আমার বন্ধুকে আমি হলুদ লাগাবো, তাতে বাধা দেবার আপনি কে? পাশ থেকে সিরাত বলল, রিয়া তুই ভুল বুঝছিস, আমার কথাটা শোন, ঝগড়া করিস না। উনি সিরাতকে থামিয়ে বলল, তুই থাম, আমাকে কথা বলতে দে। অনেক কিছুতেই ওর গায়ে হলুদ দিতে পারবে না তুমি। একটু চেঁচিয়ে রিয়া বলল, কি? কেন? কারণ আমি চাই না ওর তাড়াতাড়ি বিয়ে হোক। আমি শুনেছি বিয়ের হলুদ আবিয়ত্তা মেয়ের উপর লাগলে তার তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। ওর বিয়ে হলে আপনার কি? মৃদু হেসে ওর হাত ছেড়ে সিরাতের দিকে তাকিয়ে বলল, অনেক কিছু, কারণ ওটা আমার কলিজার টুকরো, আর আমার কলিজা আমাকে এত তাড়াতাড়ি ছেড়ে যাক আমি চাই না। ওদের কথা শুনে সকলে হতভম্ব। আবেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। বন্ধুর সাথে তার ছাত্রী ঝগড়া করছে, বেশ দারুণ। কিন্তু রিয়া কি ওদেরকে চেনে না নাকি? সিরাত কি বলবে, কিভাবে বলবে বুঝে উঠতে পারছে না। আবার রিয়া বলার সুযোগও দিচ্ছে না। আবেশ একটু কাছে গিয়ে বলল, কি হয়েছে রিয়া? দেখুন না স্যার, এই লোকটা সেদিন রাস্তায় আমার সাথে অসভ্যতামি করেছে, তারপর জুয়েলারি শপে ইচ্ছে করে আমার জিনিস নিয়েছে, আর এখন দেখলেনি তো। সিয়াম, এটা কিন্তু তুই ঠিক করছিস না। তুই আমার ছাত্রীকে ইপটিজিং করছিস, রাস্তায়, শপিং মল, আবার এখানেও। ছি 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 বলে মুখ চেপে হাসছে আবেশ। সিয়াম ওর পিঠে চাপড় দিয়ে বলল, তুই মজা নিচ্ছিস শালা? বোনটা তো খাঁটি হারামি, এখন দেখছি তুইও তার থেকে বড় হারামি। বলে ওখান থেকে চলে গেল। এখানে থাকলে ওর মান সম্মান আর কিছু অবশিষ্ট থাকবে না। তাছাড়া আজ বোনের ওপরও খুব রাগ লাগছে তার। ভাইয়া ভাইয়া কয়েকবার পেছন ডেকেও কোনো লাভ হলো না সিরাতের। এখন নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে। কেন সেদিন এরকম করেছিল কে জানে। সকলে বিষয়টা জানার জন্য অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর সিরাত রিয়াকে পুরোটা খুলে বলায় সকলের কাছে বিষয়টা ক্লিয়ার। রিয়া নিজের কাছে নিজেই এখন লজ্জিত। সিরাতের সব কয়টা বান্ধবী কত সম্মান করে তাকে, আর সে কিনা না জেনে কত কি উপাধি দিয়ে বসে আছে। আবেশ টিটকারি সুরে বলল, কারো বোন এমন দুশ্মন হয় জানা ছিল না। এই তোমাকে দেখে নতুন নতুন অনেক কিছু জানতে পারছি। ছাদে রেলিং ধরে দাঁড়িয়েছে সিরাত। আকাশের উজ্জ্বল তারার মাঝখানে ওই তালার মতো চাঁদটাকে দেখছে। কি আকর্ষণীয় আর মায়াবী লাগছে। এই দৃশ্য দেখাতেই মগ্ন সে। এখন বরের হাতে মেহেদি দেওয়া হচ্ছে। সকলে বিজি। ও মেহেদি দেবে না বলে একরকম পণ করে বসে আছে। কেউ জোর করেও ওর সাথে পারেনি। তবে আরও বলে গেছে ঘুমের মধ্যে হলেও ওকে মেহেদি পরিয়ে ছাড়বে ও। আবেশ ওকে এক পাশে দাঁড়াতে দেখে ওর পাশে এসে দাঁড়িয়ে বলল, এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? পায়ে ব্যথা করছে না? আবেশের দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল সিরাত। মনে মনে বলল, মনের ব্যথায় দিন রাত কাতরাতে থাকি, সেটা চোখে পড়ে না। আর এখন এসেছেন পায়ের ব্যথার খবর নিতে। কি হলো, কিছু বললে না তো? মৃদু হেসে আকাশের দিকে তাকিয়ে বিষণ্ণ মনে বলল, গতকাল আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। আমার জন্য আপনার এই অবস্থায় পড়তে হলো। অহেতুক ঝামেলায় পড়ে শুধু শুধু নিজের ক্ষতি করলেন। এতটা রিস্ক না নিলেও পারতেন। পুলিশ ছিল, তার খুঁজে পেলে পেত, না হলে। চোখ বন্ধ করে সেই মুহূর্ত মনে হতেই সারা শরীর কেঁপে উঠল ওর। শুকনো গলা ভিজে আবার বলল, তখন ভয়ে আমি কি করেছি নিজেই জানি না। হয়তো এমন অনেক কিছু ঘটেছে যেগুলো করা উচিত হয়নি। কি করব বলুন? তখন আমার কাছে ভালো মন্দর হিতাহিত জ্ঞান ছিল না। আমি হেল্পলেস ছিলাম। সরি, সব কিছুর জন্য আমাকে ক্ষমা করবেন। আবেশ গম্ভীর মুখে পুরো কথা মনোযোগ দিয়ে শুনল। ফুস করে একটা শ্বাস ছেড়ে নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, ওসবের জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে না, সেটা আমিও জানি।
তোমার ইচ্ছাকৃত ভুল ছিল না, জেনে বুঝে করনি। পরিস্থিতিটাই ভয়াবহ ছিল। আর কি বললে? পুলিশ? নইলে যা হবার হতো। কথাটা দারুণ, এটাই তোমার কাছ থেকে আশা করা যায়। এজন্যই তোমাকে সবাই ছোট বলে। তবে যাই বলো, তুমি আমাদের বাসায় ছিলে, সেই অনুযায়ী তোমাকে সেফ রাখা আমার দায়িত্ব ছিল, কিন্তু পারিনি। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে সিয়ামের কাছে ছোট হয়ে যেতাম, নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। আবারও দায়িত্বের বেড়া জাল, চোখ দুটো পানিতে ভিজে যাচ্ছে, কিন্তু সেগুলো কে গড়িয়ে পড়তে দিল না সে। সিরাত অতি সন্তর্পণে আড়াল করে নিল। আবেশ কিছুক্ষণেই উধাও হয়ে গেল, পেছনে আর তাকে দেখা গেল না। কেন আজ মনটা এত বিষণ্ণ, নিজেরই জানা নেই সিরাতের। ও তো জানে আবেশ ওকে নিয়ে তেমন কিছু ফিল করে না, তাহলে কেন এত অভিমান? শরীরটা আর ভালো লাগছে না, ছাদে বসে থাকতে আরো বোরিং লাগছে। একটা লম্বা ঘুমের প্রয়োজন, তাই উঠে যেতে নিলেই একটা বড় সড়ো ধমক শুনতে পায় সিরাত। এই মেয়ে, আর এক পাও ফেলবে না, এখানে স্থির হয়ে বসে থাকো। আবেশের কথা শুনে থমকে গেল। লোকটা হঠাৎ এভাবে সবার সামনে ধমকাধমকি করছে কেন? উনি কাছে এসে কিছু ওষুধ এগিয়ে দিয়ে বললেন, এগুলো খেয়ে নাও, ভালো লাগবে। আগামীকাল বরযাত্রী হয়ে যেতে হবে তো নাকি? মাঝে মাঝে ওনার ব্যবহারে সিরাত অবাক না হয়ে পারে না। একটু আগেও লোকটা কেমন করে কথা বলল, আর এখন মুখে কি অমায়িক হাসি। না করতে যেও করতে পারল না, হাতে নিয়ে খেয়ে নিল। হয়তো পায়ের ব্যথাটা কিছু কমবে তার। রুমে এসে ড্রেস চেঞ্জ করে বিছানায় পা ঝুলিয়ে বসে আছে সিরাত। পায়ের ব্যথাটা ক্রমশ আরো বাড়ছে, হয়তো হাঁটাচলা করার ফল এটা। উপরে এখনো সবাই আছে, ও টায়ার্ড ফিল করছে বলে তাকে রেখে গেছে। হঠাৎ দরজা বন্ধ হওয়ার শব্দে কেঁপে উঠল সে। হয়তো ওর মা এসেছে, কিন্তু না, ওকে অবাক করে দিয়ে আবেশ রুমে ঢুকেছে। কিন্তু দরজা বন্ধ করলেন কেন উনি? ভেবেই গলা শুকিয়ে যাচ্ছে ওর। বসা থেকে লাফ দিয়ে উঠতেছে, আহ বলে আবারও বসে পড়ল সে। ওর আর্তনাদ শুনে দৌড়ে ওর কাছে এলো আবেশ। পায়ের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, কেয়ারলেস মেয়ে একটা, এভাবে লাভ দেওয়ার মতো কি হয়েছিল? এক জায়গায় স্থির থাকতে পারো না? আপনি এখানে কেন? আর দরজাই বা বন্ধ করলেন কেন? উনি কোনো কথা না বলে ধুমধাম পা ফেলে ওয়াশরুমে ঢুকে গেলেন। সিরাত ক্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে রইল। পুরো রুম জুড়ে পায়চারি করতে শুরু করে দিল। ওর মাথায় এটা ঢুকছে না, বাসায় এতগুলো ওয়াশরুম থাকতে ওর রুমে হঠাৎ ঢুকলো কেন? ও রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। হঠাৎ গালে ঠান্ডা কিছু স্পর্শ পেয়ে চমকে উঠলো। পেছন ঘুরে তাকাতেই আবেশকে দেখে আর এক দফা চমকালো। একগাল হাসি নিয়ে সামনে দাঁড়িয়ে আছে সে। নিজের গালে স্পর্শ করে হাত নিয়ে দেখলো হলুদ। অবাক চোখে তাকালো আবেশের দিকে। আবেশ একটু এগিয়ে ফিসফিস করে বলল, আমি চাই খুব তাড়াতাড়ি তোমার বিয়ে হোক। যদিও আমি এসবে বিশ্বাস করি না, তবুও তোমাকে রাঙিয়ে দিলাম। এবার দ্রুত বিয়েটা হয়ে যাক। বলে চট করে দরজা খুলে হাসতে হাসতে চলে গেলেন তিনি। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সিরাত। এতক্ষণ ওর সাথে কি হলো যেন কিছুই বোধগম্য নয় তার কাছে। এই লোকটার মধ্যে গতি বোঝার ক্ষমতা নেই ওর। কেমন রহস্য ঘেরা মানব। গালে স্পর্শ করে আর মনে হেসে উঠল সিরাত। মাঝে মাঝে ওনার ব্যবহার কেমন সুখ সুখ অনুভূতি হয়। এই সুখের চাদরে সারা জীবন নিজেকে জড়িয়ে রাখতে মন চায়। গতকালকের ক্লান্তি আর অবসাদের কারণে রাত্রির ঘুমটা দারুণ আর জবরদস্ত হয়েছে। আড়মোড়া ভেঙে বসতেই মনটা ফুরফুরে হয়ে উঠল। পাশে আরু আরিয়া এখনও ঘুমিয়ে আছে। আয়েশা ফোন কানে হেসে হেসে কথা বলছে। এই মেয়েটা পারো বটে, সব জায়গায় কেমন নিজের বাড়ির স্পেস বানিয়ে নেয়। লাইনে দাঁড় করিয়ে সবাইকে সময় দিতে পারে, আর আমি একজনকে ঠিকমতো বুঝে উঠতে পারিনি। দীর্ঘশ্বাস ছেড়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। পায়ের ব্যথাটা ম্যাজিকের মতো সেরে গেছে। ওয়াশরুমে ঢুকে হাতের দিকে তাকিয়ে আপনা আপনি মুখে হাসি চলে এলো। খুব সুন্দর ডিজাইন করে হাতে মেহেদি দিয়ে দিয়েছে। মেয়েটা পারো বটে। একটা লম্বা শাওয়ার নিয়ে বের হয়ে আসলাম। তখনই পান চিবোতে চিবোতে একজন অর্ধবয়স্ক মহিলাকে রুমে দেখে থমকে গেলাম। তিনি ঘুরে ফিরে পুরো রুমটা পর্যবেক্ষণে ব্যস্ত। আমাকে দেখেই চোখ বড় বড় করে তাকিয়ে আরুকে একবার ডেকে চলে গেলেন তিনি। এতে যেন হাত ছেড়ে বাঁচলাম আমি, কারণ ওনার চাহনি ঠিক ভালো লাগছিল না আমার। ড্রয়িং রুমে মেহমানরা গিজগিজ করছে। সেখানে ভাইয়ার কাঁধে হাত দিয়ে আবেশ ভাইয়া বসে আছেন। সাথে আরও কয়েকজন ইয়াং ছেলেপুলে তো আছেই। ওনাদের দেখে মাথায় ঘোমটা টেনে রান্নাঘরে গেলাম। ভাইয়ার সাথে গতকালকের পর আর কথা হয়নি। হয়তো রেগে আছে সে, টায়ার্ড থাকার কথা বলার স্পেস পায়নি আজ বলতে হবে।
রান্নাঘরে ওই মহিলা আন্টির সাথে কিছু একটা নিয়ে কথা বলছেন, কিন্তু কাকে উদ্দেশ্য করে বলছেন বুঝতে পারিনি। কথাগুলো এরকম ছিল, তুমি যাই বলো না কেন, কিছু তো একটা আছেই। এই মেয়ের মতিগতি আমার কাছে ভালো ঠেকছে না। রাবিয়া, তুমি বেশি বুঝছো। কিছু নাই, ওকে আমরা ছোট থেকে চিনি, ও সেই রকম মেয়ে না। বিপদে বিপদে পড়েছে, বেশ ওকে বাঁচিয়েছে, এটুকুই, আর কিছু না। ওসব তোমার চোখে পড়বে না, যখন একটা অঘটন ঘটবে তখন বুঝবে। তিনি হয়তো আরও কিছু বলতে চাইছিলেন, কিন্তু তার পূর্বে আন্টি আমাকে দেখে মাঝপথে থামিয়ে দিলেন। হাস্যোজ্জ্বল মুখে আমার দিকে এগিয়ে এসে আন্টি বললেন, এখন কেমন লাগছে? পায়ে ব্যথা সেরেছে? আমি মৃদু হেসে হ্যাঁ বললাম। কথার ফাঁকে ভদ্রমহিলাকে উদ্দেশ্য করে আন্টি বললেন, রাবিয়া, এ হলো সিরাত, আরির বান্ধবী, আর সিরাত হলো আবেশে ছোট ফুপি, গতকাল মাঝরাতে এসেছে। ওনার সাথে কুশল বিনিময় করলাম, কিন্তু ওনাকে খুব একটা ভালো লাগলো না আমার। এই বাড়ির প্রায় সকল আত্মীয়দের আমি চিনি, কিন্তু ওনাকে কখনো দেখিনি। কিন্তু কেন? আমাকে উদ্দেশ্য করে আন্টি বললেন, আরও কোথায়? ওকে একটু ডেকে আনবে। অবশেষে বন্ধুরা এসেছে, সখিনাও নেই, এগুলো একটু সার্ভ করে দাও। আন্টির ইতস্তত বোধ করছেন দেখে নিজে থেকে বললাম, আন্টি আমাকে দিন, আমি দিয়ে আসছি। আন্টির কাছ থেকে নাস্তার ট্রে নিয়ে টেবিলে গিয়ে খাবারগুলো রাখলাম। ভাইয়া আমার দিকে তাকালো না, গাল ফুলিয়ে বসে আছে। ওখান থেকে তিহান ভাইয়া বলল, আরে সিহাত যে, কেমন আছো? সৌজন্যতার খাতিরে মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। পাশ থেকে অন্য একজন বলল, এটাকে আবেশের বোন নাকি? ওনার কথাই ভীষণ খেলেন তিনি। তিহান ভাইয়া বললেন, আরে না, এটা হলো সিয়াম। পুরোটা শেষ করার আগেই ভাইয়া বলল, সিয়ামের বাসায় কাজের মেয়ে। সাথে সাথে আবেশ আর তিহান ভাইয়া অট্টহাসিতে ফেটে পড়লেন। ভাইয়ের দিকে চোখ গরম করে তাকিয়েও কোনো লাভ হলো না। উনি বিস্ময় নিয়ে বললেন, সত্যি? আবেশ ভাইয়া বললেন, অবশ্যই, তার প্রমাণ আমি নিজেই। ওনার দিকে চোখ কটমট করে তাকালাম। তাতে ওনার কোনো হেলদোলি নেই, দিব্যি হাসছেন তারা। রাগে পুরো শরীর জ্বলে যাচ্ছে। এই হাসি একদম সহ্য হচ্ছে না আমার। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ভাইয়া চুল টেনে আবেশ ভাইয়া চুলগুলো টেনে ছিঁড়ে দিচ্ছি। উপস্থিত সকলে হতবম্ব বিস্মিত, কিন্তু সকলের নজরকে উপেক্ষা করে ওনার চুলের ওপর টর্চার চলতেই থাকলো। কখন যে হাতগুলো ওনার কপালের ক্ষতস্থানে চলে গেছে সেটা টেরই পায়নি। উনি আহ বললেই হুঁশ ফিরে আমার। নিজের কাজে এখন নিজেই লজ্জিত। সকলের দিকে চোখ ঘুরিয়ে দেখলাম যেন কোনো এলিয়েন দেখছি তারা। এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দৌড়ে পালালাম। রেডি হওয়ার জন্য লেহেঙ্গা পরে রুমে পায়চারি করছি। ওড়না আরও সেট করে দিবে বলেছিল, কিন্তু ও দেখা নেই। দরজার পাশে উকি দিয়ে আবার রুমে পায়চারি করছি। হঠাৎ পেছন ফিরতে যাব, তখনই কারোর সাথে ধাক্কা খেয়ে বিছানায় হুমড়ি খেয়ে পড়লাম। ভয়ে চোখ বন্ধ করায় সামনে থাকা লোকটাকে দেখতে পাইনি। আস্তে আস্তে চোখ খুলে আমার চোখ ছানা পড়া। এ কি, আবেশ ভাইয়া? উনি ওঠার চেষ্টা করছেন, কিন্তু পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে কেঁপে উঠলাম আমি। ছি ছি, এই মেয়ে আমার ভাইপোর সাথে বিছানায় কি করছো? ওনার এই কথাটা কর্ণগোচর হতেই আমাকে ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। ওনার ফুপির কথাটা যে খারাপ অর্থ বহন করছে সেটা ভালোভাবে টের পেয়েছেন তিনি। আমি লজ্জায় মহিলাটির প্রতি ঘৃণায় মাথা নিচু করে আছি। উনি বিষয়টাকে পরিষ্কার করতে বললেন, ফুপি, এটা একটা অ্যাক্সিডেন্ট, তুমি প্লিজ তিলকে তাল বানিও না। ওনার কথায় ক্ষেপে গেলেন তিনি। আমাকে ভালোভাবে দেখে বললেন, তাহলে ওর না কই? এত বড় মেয়ে নির্লজ্জের মতো কিভাবে তোর আমার সামনে এভাবে দাঁড়িয়ে আছে? নিশ্চয়ই এই মেয়ের খারাপ কোনো ইন্টেনশন আছে। দুফোঁটা জল টুপ করে গড়িয়ে পড়ল আমার চোখ থেকে। ওড়নাটা চট করে গায়ে জড়িয়ে নিলাম আমি। উনি রাগী স্বরে বললেন, ফুপি, এবার কিন্তু বেশি বেশি বলছো, চুপ করো। ও ওর রুমে ছিল, আমি জাস্ট আরুকে ডাকতে এসেছিলাম, তখন ধাক্কা খেয়ে পড়ে যাই। এটাকে নিয়ে এভাবে ওকে অপমান করো না। দোষ আমার, ওর না। ও নিজের রুমে যেভাবে ইচ্ছা থাকতে পারে। আমার উচিত ছিল নক করে রুমে ঢোকার, যেহেতু এখানে আরও ছাড়াও আরও 3 জন থাকে। সিরাত, তুমি কিছু মনে করো না, ফুপির হয়ে আমি ক্ষমা চাচ্ছি। বিশেষ কোনো সুবিধা করতে না পারায় রাগে গজগজ করতে করতে কেটে পড়লেন তিনি। যাওয়ার সময় চোখ রাঙিয়ে গেলেন আমায়। আমি চোখের জলগুলো মুছে বললাম, আপনার এখানে সরি বলার কিছু নেই। ওনার যা মনে হয়েছে সেটাই বলেছেন। প্লিজ সিরাত। করুণ চাহনি নিক্ষেপ করে নিচে যাওয়ার জন্য বলে গেলেন তিনি। আমি অনেকক্ষণ বসে ওনার কথাগুলো ভাবতে লাগলাম।
একজন মেয়ে আরেকজন মেয়েকে কিভাবে সহজেই অপমান করে দিতে পারে সেটা ওনাকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না আমি। ছি, মানুষ কি জঘন্য মানুষের মানসিকতা। বরযাত্রী যাওয়ার জন্য পুরো রেডি। ভাইয়ের দেওয়া লেহেঙ্গা গায়ে জড়িয়ে নিয়েছি, সাথে কসমেটিক্স, হালকা সাজসজ্জা, চুলগুলো অবহেলায় পড়ে রয়েছে পিঠের ওপর। আমার আবার যত্ন করে চুল বাঁধার অভ্যাস নেই। সকালের ঘটনার পর থেকে ভাইয়ের মুখোমুখি হইনি আমি। লজ্জায় এখন মরে যেতে ইচ্ছা করছে। কি করে অতগুলো মানুষের সামনে এমন কাণ্ড ঘটালাম ভেবে কুল পাই না আমি। নিজের কাণ্ডে নিজেই শখ। রিয়া, আয়েশা, আরু আর আমি মিলে বের হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছি। কিছুটা দূরে ওনাকে দেখলাম কার সাথে উৎসাহিত হয়ে কথা বলছেন। মুখ থেকে হাসি সরছেই না তার। আমি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে দৃষ্টি সংযত করে নিলাম। কিছু সময় আগের কাহিনী মনে হতেই এক রাশ লজ্জা ঘিরে ধরল আমায়। দ্বিতীয়বার আর তাকানোর সাহস হয়ে উঠল না। বিয়ে বাড়ি মানুষই গিজগিজ করছে পুরো বাড়ি। আমি এদিক ওদিক হাঁটছি। আরও একটু সামনে গিয়েছে, তখনই একগাল হাসি নিয়ে সামনে এসে দাঁড়ালেন ডক্টর রাদীপ ভাইয়া। ওনাকে দেখে পুরো চমকে গেলাম আমি। আমাকে অতি বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, কেমন আছেন আপনি? পায়ের কন্ডিশন এখন কেমন? নিজের বিস্ময় কাটিয়ে উঠতেই হিমশিম খাচ্ছি সেখানে পা। নিজেকে ধাতস্থ করে বললাম, আগের থেকে অনেক ভালো আছি, ব্যান্ডেজ খুলে ফেলেছি। আপনি এখানে? উনি হাসলেন, হেসে বললেন, বোনের বিয়েতে ভাই থাকবেন এটা কি হয় নাকি? কথাটা কর্ণগহরে পৌঁছতেই আরেক দফায় অবাক হলাম আমি। অস্ফুট স্বরে বললাম, ভাই? তিন্নি আপু আর তিথির কাজিন। আমার কোনো বোন নেই, ওরাই আমার বোন। আপনি অবাক হয়েছেন, হওয়ারই কথা। অ্যাকচুয়ালি আমিও জানতাম না আপনারা আমার রিলেটিভ, কিন্তু সেদিন আপনার নিখোঁজ হওয়ার পর বাসায় গিয়ে জানতে পারি অ্যান্ড শিওর হই আপনি বাদে বাকি সবাই জানে। এবার ব্যাপারটি ক্লিয়ার হলো আমার কাছে। আপনি একা? আপনার সাথের অন্যরা কোথায়? আমি মৃদু হেসে বললাম, আছে ওই দিকটায়। সিরাতকে হারিয়ে একা একা এদিক ওদিক হাঁটছে আরও। বান্ধবী ছাড়া একা একা বিয়ে বাড়ি টিকা যায় নাকি? অসহ্য লাগছে এখন। ওকে খুঁজতে অলস চোখ এদিক ওদিক তাকাচ্ছে। বিরক্তির ছাপ কুচকে আসা মুখশ্রীতে স্পষ্ট। এতে যেন তার সৌন্দর্য আরও ফুটে উঠেছে। অন্যদিকে একজোড়া তৃষ্ণার্ত চোখ দূর থেকে তার চোখের তৃষ্ণা মেটাচ্ছে। হাঁটতে হাঁটতে সামনে সেদিনের সেই ডাক্তারকে দেখে ওর হৃদস্পন্দন লাফাতে লাগলো। লোকটাকে দেখলেই কি যেন হয় নিজেই জানে না। লোকটা হাঁটছে আর এদিকেই আসছে। ও উল্টো পথে যাত্রা শুরু করতেই পেছন থেকে বলল, আরে বিআইন, আমাকে দেখে পালাচ্ছেন কেন? আমি বাঘ না ভাল্লুক? মোটেও না, না চেনার ভান ধরে কি আপনি? মৃদু হাসলো রাদীপ, পাগল করা হাসি। আরও একবার তাকিয়ে নজর সরিয়ে নিল। উনি বললেন, তিথির ভাই, সেই অনুযায়ী আপনার বেআইন। মুখে মৃদু হাসি ফুটিয়ে বলল, ও আচ্ছা, আমি সিরাতকে খুঁজতে হবে। চলুন দুজনে মিলে খুঁজি। রাদীপের কথার বিপরীতে না বলতে পারল না সে। পাশাপাশি দুজনে হাঁটছে। খারাপ লাগছে না ওর, বরং ভালোই লাগছে। কেন যেন ওনার আশেপাশে থাকলে এমনিতেই ভালো লাগে ওর। খানিকক্ষণ নীরবতায় কাটার পর রাদীপ বলল, ড্রেসটাই আপনাকে দারুণ লাগছে। মিস সিরাতেরও দেখলাম সেম ড্রেস। দুজনকেই অসাধারণ লাগছে, একেবারে মায়াবিনী। আরও আর চোখ একবার রাদীপের দিকে দৃষ্টি দিল। ছেলেটাকে যে কোনো গেট আপে দারুণ লাগে। মৃদু হেসে খানিক লজ্জা পেয়ে বলল, থ্যাঙ্কস। রাদীপ হাসলো, কিন্তু কিছু বলল না। হাঁটতে হাঁটতে সিরাত অবধি পৌঁছে গেল তারা। সিরাত গাল ফুলিয়ে বলল, বাহ, এখানে এসে আমাকে ভুলে গেলি? ধুর না, আমি তোকেই খুঁজছিলাম। এসেছি থেকে তিথি আপু আটার মতো সেটে আছে ওনার সাথে, যেটা কিছুতেই সহ্য করতে পারছি না আমি। দুজনের হাসাহাসি একটু বেশি। খাবার টেবিলে বসে খাবার নাড়াচাড়া করছি, কিন্তু খেতে ইচ্ছে করছে না। বারবার চোখ দুটো ওনার দিকে চলে যাচ্ছে। একটু পর আমাকে অবাক করে দিয়ে আরুর পাশের চেয়ারে বসলেন তিনি। ভাইয়াও বসলো এক পাশে। আমি বড়সড় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়েও ফেলতে পারলাম না, কারণ তিথি আপু একদম পাশে বসলেন। রাগে রি করে উঠল পুরো শরীর। আমি কিছুই খাচ্ছি না দেখে তিনি বললেন, সিরাত, তুমি দেখছি কিছুই খাচ্ছ না। খেতে না পারলে আমাকে দাও। কি বলে টুপ করে রোস্টের টুকরো হাতে তুলে নিলেন তিনি। প্লেটের পাশেই দইয়ের বাটি নিয়ে ভাইয়া বলল, তুই তো আবার এসব খাস না। ঠিক আছে, চিন্তা করিস না, এইগুলো সাবার করার জন্য আমরা তো আছি।
খাবারের ব্যাপার একদম লজ্জা পাই না আমরা। দুজনে সকলের প্লেট থেকে তুলে খেতে খেতে চলে গেল। আমরা সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম ওদের যাওয়ার পানে। এই ছেলে দুটো এত শয়তান, সেটা দেখছি এখন আরও বেশি। দুজনে একসাথে থাকলে শয়তান এসে ঘাড় মোটকে ধরে, নাইলে এমন কেউ করে? আজব পাবলিক। চারিদিকে অন্ধকার, সন্ধ্যা নেমে এসেছে কিছুক্ষণ আগে। দেয়ালের সাথে মিশে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে আরু। তার দিকে ঝুঁকে দেয়ালে দুহাতে আটকে দাঁড়িয়ে আছে একটি ছেলে। অন্ধকার হওয়ায় চেহারা অস্পষ্ট, কিন্তু অবয়বে ঠিক বোঝা যাচ্ছে না এটা একটি ছেলে। হাত পা রীতিমতো কাঁপছে তার। সামনে থাকা ছেলেটিকে কেন তাকে এভাবে এখানে নিয়ে এসেছে? কিছুক্ষণ আগে আরও তিথির রুমে যাওয়ার জন্য ওপরে এসেছিল, কিন্তু ওর রুমে আসার আগে ছো মেরে কেউ তাকে টেনে অন্য একটি রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয়। ঘটনার আকস্মিকতায় কেঁপে ওঠে সে, কাপা গলায় প্রশ্ন করে, কে আপনি? কিন্তু কোনো জবাব আসেনি। তখন থেকে এভাবেই দাঁড়িয়ে আছে। এতক্ষণ যেমন ন্যূনতম দূরত্ব ছিল, কিন্তু ছেলেটির কল্যাণে সেই দূরত্বটুকু ঘুচে গেল। ছেলেটা একদম ওর মুখের কাছে চলে এলো, আর মাত্র কয়েক ইঞ্চি ফাঁক সেখানে। তার গরম নিঃশ্বাস আরও চোখ মুখে উপচে পড়ছে। আরও ভয়ে নিজের লেহেঙ্গা খামচে ধরল। চোখ থেকে গড়িয়ে পড়ল নোনা জল, কিন্তু ছেলেটার কোনো ভাবান্তর হলো না, বরং আগের থেকে আরেকটু ঝুঁকে গেল। আরও বুক বরাবর ধাক্কা দিয়ে সরানোর চেষ্টায় ব্যস্ত, কিন্তু সে ব্যর্থ। উপায়ন্তর না দেখে বলল, কেন এমন করছেন? প্লিজ আমাকে ছেড়ে দিন, নইলে আমি চিৎকার করতে বাধ্য হব। ছেলেটি হয়তো হাসলো, ঠিক বোঝা গেল না। ফিসফিসিয়ে বলল, আর আমি বাধা দেব না, যত ইচ্ছে চিৎকার করো, কারণ এই চিৎকার দেয়ালের ও প্রান্তে পৌঁছাবে না। আমাকে যেতে দিন প্লিজ। কান্না মিশ্রিত কণ্ঠে বলল আরু। আরুর কান্না মাখা কণ্ঠে কিছু একটা ছিল, তাই নিজেকে আটকাতে ব্যর্থ হলো সে। নিজের মন বিবেকের সাথে যুদ্ধে হেরে আরুর অশ্রুসিক্ত নয়নে ছেলেটির নরম উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিল। ঘৃণায় বিষিয়ে উঠল আরুর মন, গা ঘিন ঘিন করতে শুরু করলো। ছেলেটি বলল, সরি আরোহী, আই এম কন্ট্রোললেস হয়ে পড়েছি। আমি চাইনি এমন কিছু করতে, কিন্তু নিজেকে আটকাতে পারিনি। তুমি ঠিক তোমার কাছে টেনে নিল। আমার তৃষ্ণা মিটে গেলে একটু পর ছেড়ে দেব, কেঁদো না। চোখের জলগুলো এক হাতে মুছে দেয় সে। আরও স্ট্যাচুর ন্যায় দাঁড়িয়ে আছে। ও যেন কোনো একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। নিজেকে সামলে বলল, ছি, আপনি একটা নোংরা অসভ্য লোক। নোংরামি করার জন্য এখানে নিয়ে এসেছেন। প্লিজ আমার এত বড় ক্ষতি করবেন না। কথাগুলো শুনে আরও যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ল সে। টান মেরে কোমর জড়িয়ে একদম নিজের সাথে মিশিয়ে নিল। ভয়ে শব্দ করে কেঁদে উঠল আরু। ওর কান্নাকে পাত্তা না দিয়ে ঘাড়ে গলায় অনবরত চুমু আঁকতে লাগলো। হাতের স্পর্শ কাপড় গলিয়ে উন্মুক্ত পেট স্পর্শ করলো। হাতের বাঁধন আরও রুড়ো হলো। সহ্য করতে পারছে না আরু, দম বন্ধ হয়ে আসছে। এই প্রথম কোনো পুরুষের স্পর্শ, তাও কোনো প্রিয় পুরুষের নয়, অচেনা এক অপ্রিয় পুরুষ। নিঃশ্বাস যেন আটকে আসছে, শরীরের কোনো শক্তি পাচ্ছে না। শব্দ করে কেঁদে উঠল আরু। ওর কান্না শুনে লোকটির হুঁশ ফিরল সাথে সাথে, ওকে ছেড়ে দিল। দুহাতে মুখ চেপে মেঝেতে বসে পড়ল আরু। ছেলেটি জোরে জোরে শ্বাস ফেলে আবার ওর সামনাসামনি এসে বসল। দুহাত মুখে ধরে চোখ মুছিয়ে বলল, প্লিজ আরোহী, ডোন্ট ক্রাই। তোমার কান্না সহ্য করতে পারি না। একটু আগে তোমাকে কাঁদতে দেখি তো পাগলামি শুরু করলাম। যদিও ঠিক হয়নি আমার, সরি। আমার সব অসভ্যতা তোমাকে ঘিরেই। আরোহীর কান্না থামার কোনো নামই নেই। সে একাধারে কেঁদে যাচ্ছে। এবার বিরক্ত হয়ে বলল, তুমি কি চাও? এবার আমার অধর যুগলের স্পর্শ অন্য কোথাও না পড়ে তোমার নরম তুলতুলে অধরে পড়ুক? তা না চাইলে চুপ করো। থেমে যায় আরও। একটা হাসি আসে ছেলেটি, কাছে এসে বলে, ভালোবাসি আরোহী, তোমাকে খুব বেশি ভালোবাসি। আর কখনো এমন করব না, সরি। একেবারে বউ করে নিয়ে এসে অসভ্যতা করব, তখন কিছু বলতেও পারবে না। আর হ্যাঁ, এবার থেকে আমাকে দেখলে একটুও কাঁদবে না। কাঁদলেই কিন্তু আমার আদর শুরু হয়ে যাবে।
তখন চাইলেও আমাকে আটকাতে পারবে না। তিন্নি আর আবিদকে বসানো হয়েছে পাশাপাশি। দুজনকেই খুব সুন্দর লাগছে, দুজনের পোশাকের কালারও সেম। চট করে বিয়ে সম্পন্ন হয়ে গেল। তিথির চোখে জল, নাকে জল এক করে ছাইন করে দিল। সিরাত নীরব দর্শক হয়ে সেসব উপভোগ করছে। আরুকে অনেকক্ষণ হলো কোথাও দেখা যাচ্ছে না। আবেশ একটু দূরে দাঁড়িয়ে সিরাতকে দেখছে। কি নিজের বিয়ের সিন মনে করছো বুঝি? কানের কাছে এমন উদ্ভট কথা শুনে চোখ ছোট করে তাকালো সিরাত। আবেশ হাসছে, বিরক্তি নিয়ে বলল, আপনি আমার স্যার হয়ে ছাত্রীর সঙ্গে এমন বিহেভ করছেন, লজ্জা করছে না? গুরুজন গুরুজনের মতো থাকেন, সম্মান খোয়াতে আসবেন না। দুর্বদ্ধ হাসলো সে, ভুরুকুটি করে বলল, কিসের স্যার? এখানে কি আমি প্রেমের টিচার নাকি বিয়ের টিচিং দিচ্ছি? কলেজের জায়গায়। এখানে আমি শুধুমাত্র তোমার ভাইয়ের বেষ্টু, আরুর ভাই, সিম্পল। সিরাত কিছু না বলে চলে গেল সেখান থেকে। সিরাত ইগনোর করলো তাকে। হাউ স্ট্রেঞ্জ। সিরাত রাগে বিড়বিড় করে বলল, সারাদিন তিথির সাথে ফ্ল্যাটিং, গা ঘেঁষাঘাষি করে এখন এসেছে আমাকে খেপাতে। যা তো তিথির কাছে যা, আমার সামনে আগে পিছে কোথাও আসবি না। সিয়ামের সামনে মুখ কাচুমুচু করে দাঁড়িয়ে আছে রিয়া। ওর দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে সিয়াম। সেদিনের পর আর ওর সাথে কথা বলার সাহস হয়ে ওঠেনি, কিন্তু ও বলবেই বলবে। প্রথম দেখায় ওটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু সিরাতের সাপোর্টে বেপরোয়া হয়ে উঠেছিল। আর সেই রেশ ধরে শপিং মলে ঝগড়া। বিরক্তি নিয়ে সিয়াম বলল, এভাবে ঠ্যাটার মতো পথ আগলে দাঁড়িয়েছো কেন? ও ঝগড়া করবে? তুমি তো আবার সবসময় ঝগড়ার মুডে থাকো। মুখটা চুপসে গেল রিয়ার। কতগুলো কথা শুনিয়ে দিতে ইচ্ছে হলো তার, কিন্তু না, ঝামেলা বাড়াতে নয়, মেটাতে এসেছে সে। তাই হজম করে বলল, সরি ভাইয়া, অ্যাকচুয়ালি আমি তো আপনাকে চিনতাম না, তাই এমন হয়েছে। আমি মানছি আমার ভুল, কিন্তু আপনারও তো ভুল আছে। ঠিক আছে, ভুল এত কিছু জানার বোঝার প্রয়োজন নেই। তোমাকে সরি বলতে হবে না। দুপক্ষের সমান দোষী। হ্যাঁ, একটু কম আর কেউ একটু বেশি, এই যা। এতে আমি কিছু মনে করিনি। মুগ্ধ হয়ে শুনল সিয়ামের কথা। লোকটার কথায় জাদু আছে, খুব সহজেই সবকিছু মেনে নিল। আচ্ছা সিরাত, বুঝলাম, বললো না আমি ওর ভাই, কিন্তু আপনি কেন বললেন না? আমার কাছে আমার সিরাত সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওর চাওয়াই সব। আমি বলে দিলে ওই খুশি থাকতো না। আজকে জব্দ করার জন্য তোমাকে হাতিয়ার বানিয়ে যেই খুশি হয়েছে, আমি তো বলে দিতাম, তাহলে সেই সুখী আর ওর থাকতো না, তাই বলিনি। আচ্ছা যাই হোক, ওই দিন তোমার সাথে মেয়েটা কে ছিল? সবেমাত্র রিয়ার আকাশে সিয়ামকে নিয়ে ভালো লাগার রং বেরঙের বেলুন উড়ছিল, কিন্তু এই একটা কথায় সবগুলো বেলুন ফুস করে ফেটে গেল। ফুস করে শ্বাস ছেড়ে বলল, আমার কাজিন তিহানা। খুব সুন্দর নাম। নামের এত মেয়েটাও দারুণ। আমার তো এখন ওর কথা মনে হলে চোখের সামনে মেয়েটা জীবন্ত ভাসে। ওকে, ভালো থেকো, বাই। হাসতে হাসতে চলে গেল সিয়াম, আর রিয়া কাদো কাদো ফেস নিয়ে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ পর ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এলো আরও। আসার সময় অন্যমনস্ক হওয়ায় রাদীপের সাথে ধাক্কা লেগে গেল। তবুও নিজেকে সামলে নিল সে। ওর দিকে একবার তাকিয়ে ভুরু কুঁচকে রাদীপ বলল, কি হয়েছে মিস আরোহী? আপনাকে এমন দেখাচ্ছে কেন? এইদিকে লোকটাকে একদম নিজের মনে হয় আরুর। এখন ওনাকে জড়িয়ে খুব কাঁদতে ইচ্ছে করছে। ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, তেমন কিছু না, একটু মাথা ব্যথা করছে। ওকে, আমার সাথে চলুন। অবাক নয়নে প্রশ্ন করে আরু, কোথায়? রাদীপ কোনো কথা না বলে হাত ধরে আরুকে ওর রুমে নিয়ে গেল। কিছু মেডিসিন হাতে দিয়ে পানির গ্লাস হাতে ধরিয়ে পড়ল, নিন, এগুলো খেয়ে নিন, ভালো লাগবে। আরু কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল। অনেকক্ষণ কান্নার ফলে সত্যি খুব মাথা ব্যথা করছিল তার। কিন্তু এই বিয়ে বাড়িতে তার সাথে এরকম ঘুরলোটাকে। বউ নিয়ে বাসায় এসেছে অনেকক্ষণ আগে। সিরাত ড্রেস পাল্টে সবে ড্রয়িং রুমে বসেছে। পাটা সামান্য ব্যথা করছে তার। আজকে ভাইয়ের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু সে কথা বলবে না। তাকে কোনোভাবেই কথা বলানো যাচ্ছে না। মুখে কুলু পেতে আছে। সিরাত উঠে গিয়ে সিয়ামের পাশে বসলো। সিয়াম উঠতে গেলে হাত ধরে টেনে আবার বসিয়ে দিয়ে মাথাটা ওর কাঁধে রাখলো। সিয়াম আদুরে কণ্ঠে বলল,
মাথা ব্যথা করছে। সে মাথা নাড়িয়ে না বলল, তারপর অনুনয়ের সাথে বলল, সরি ভাইয়া, আর এমন কখনো কোনো দিন হবে না। প্লিজ রাগ করে থেকো না, কথা বলো, বকো মারো যা ইচ্ছা করো, তবু কথা বলো। সিয়াম মৃদু হাসলো, এটাই তার কলিজার টুকরা। হেসে বলল, একটুও রাগ করিনি, সবটা তোকে বোকা বানানোর জন্য নাটক। বলে হুহা করে হাসতে লাগলো। সিরাত চুপচাপ ভাইয়ের হাসি দেখলো, থাক কিছু বলবে না সে। তিথি ড্রেস পাল্টে ড্রয়িং রুমে নিয়ে এসেছে আরও। ব্রাউন আর নীল রঙের শাড়িতে দারুণ মানিয়েছে তাকে। এখন কাজিন সমাজ হামলে পড়বে তার ওপর। আবিদ ওপরে গেছে, সে খুব টায়ার্ড। আবেশ ভাইয়া ভাইয়ার পাশে ছোপার হাতলে বসে পড়েছেন। সিরাতকে ভাইয়ার কাঁধে পড়ে থাকতে দেখে ভুরু কুচকে তাকালো সে, কিন্তু কোনো বাক্য ব্যয় করলো না। নানা রকম আড্ডা আর হাসি তামাশায় মেতে উঠেছে পুরো রুম। আরও কেমন চুপচাপ হয়ে বসে আছে, বিষয়টা নজর এড়ায়নি সিরাতের। আবেশের ছোট পুপি সিরাতকে ইনিয়ে বিনিয়ে বেশ কথা শুনিয়ে গেলেন, কিন্তু কথাগুলো হয়তো কারোরই বোধগম্য হলো না। শুধু আবেশ আর সিরাতই বুঝলো সে কথার মানে। প্রায় ঘন্টাখানেক পর থামলো তাদের আড্ডা। তিথি মেয়েটার প্রতি সকলেই সন্তুষ্ট, খুব সহজে সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা রাখে সে। খাওয়া দাওয়া শেষে যে যার রুমে শুয়ে পড়েছে, শুধু সিরাত আর আরোই কোনো জায়গা নেই, কারণ সকল রুম ফুল। দুজনের মুখ কালো করে তাকালো, এখন তাদের কি হবে? সিরাত ছাদের উদ্দেশ্যে রওনা হলো। তার এখানে ভালো লাগছে না, আরও রান্নাঘরে গেছে। মন খারাপ করে ছাদের কিনারায় গিয়ে দাঁড়িয়ে আছে সিরাত। আবেশের ছোট পুপি কথাগুলো মনে পড়লে কাঁদতে ইচ্ছে করছে তার। এখানে থাকলে আরও অপমানিত হতে হবে, তাই আগামীকাল বিকেলেই ফিরে যাবে বাড়িতে সে। এতে দুটি উপকার হবে তার, ওনার বাজে কথা বন্ধ হবে, অন্যদিকে তিথি আর আবেশকেও সহ্য করতে হবে না তার। হঠাৎ একটি ছায়া মানব এসে পাশে দাঁড়ালো তার। আরও ভেবে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। কি হয়েছে সিরাত, মন খারাপ? তুমি কি ফুপির কথাগুলোর জন্য আপসেট? আবেশের কণ্ঠস্বর শুনেও তার দিকে তাকালো না সে। লোকটা তো তার নয়, তাহলে কেন এত পাত্তা দেবে তাকে? মৃদু হেসে বলল, মুড থাকার মতো কি কিছু তিনি বলেছেন? দেখো সিরাত, ফুপি ওই রকমই, তুমি মাইন্ড করো না। এত বছর পর এই বাড়িতে এসেছেন, এখন তো কিছু বলতেও পারছি না। ওনার কথায় চমকে গেল সিরাত, সহসা প্রশ্ন করলো, এতদিন পর কেন? অন্য একদিন সময় করে বলবো। ঘুমাওনি কেন এখনো? এমনি, জায়গা নেই, প্লাস ঘুম আসছে না। আপনি ঘুমাননি? হুম, একজনের জন্য অপেক্ষা করছি। কথাটা শুনে মুখ ঘুরিয়ে নিলাম। তিনি অনেক কথা বললেন, কিন্তু তার কথা কানে স্থান পেল না। আচমকা আমাকে তার দিকে ঘুরিয়ে বললেন, আমাকে ইগনোর ঠিক আছে, এভাবেই থাকো না তো। আমি তোমার সাথে কথা বলবো আর না তুমি। আজকে সকলের সামনে অপমান, আর পরপর 2 বার আমাকে ইগনোর করার শাস্তি তোমাকে অন্যভাবে দেব, যার অবস্থান তোমার কল্পনারও বাইরে।